পৃথার ইচ্ছে ডানায় আপনাকে আবারও স্বাগত। আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম ছায়া সূর্য, লিখেছেন আশাপূর্ণা দেবী। আমাদের বাড়িতে দুটো মেয়ে আছে। দুটোর সম্পর্কেই ঘর পর আত্মীয় অনাত্মীয় সবাই একই কথা বলে থাকেন। বলেন, আহা, যেমন রূপ তেমনি গুণ। কিন্তু বলা হয়ে থাকে দুটি বিপরীত ব্যঞ্জনায়, যে দুইয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। মেয়ে দুটো আমারই ভাইঝি, বইমাত্রেও নয়, একই মাতৃগর্ভজাত। আর শুনতে পাই নাকি দুটোতে মাত্র ১৩ মাসের ছোট বড়। এত কম সময়ের ব্যবধানে বিধাতা বদল হওয়া আশ্চর্য বটে। কিন্তু দুজনকে একই বিধাতা গড়েছেন এটাও একেবারে বিশ্বাসের অযোগ্য। হয়তো ঠিক সেই সময় আসল বিধাতা ছুটিতে ছিলেন, অস্থায়ী কর্মভার গ্রহণ করেছিল আনাড়িকেও। আমার মেজদি বলেন, বড় মেয়ের জন্মের পর তুমি যে বোতল বোতল টনিক খেয়েছিলে বড় বউ, সে বোধ করি আলকাতরার নির্যাস। তোমার ওই ছোট মেয়ে সেই গোলায় গড়াগড়ি খেয়ে বেড়েছে। ছোট মেয়েই বলা চলে, কারণ ওদের জন্মের পর অনেকগুলো বছর কেটে গেছে, ছোটকে মেজো করে ফেলবার জন্যে আর কারো আবির্ভাব ঘটেনি। মেজদি বলেন, ওকে দেখে ওর পরে ভয়ে আর কারো আসতে সাহস হয়নি। বড় বৌদির মেয়েদের নামকরণটাও মেজদির অনিন্দ অবদান। বড়র নাম মল্লিকা, ছোটর ঘেঁটু, ফুলের নামে নাম। বয়স হিসেবে ঘেঁটুই ছোট বটে, কিন্তু ঘেঁটুকেই বড় দেখায়। ঘেঁটু মাথায় দিগ্গজ, ঘেঁটুর হাত পা লম্বা, হাড় চওড়া, কাঁচ চার চৌকো। আর ওর চৌকো চৌকো মুখের গড়নে মেয়েলি লালিত্যের বালাই মাত্র নেই। রক্ষেকালীর মতো একরাশ চুল না থাকলে ঘেঁটুকে মনে করা চলত মেয়ে সাজা ছেলে। ওর ওই শক্ত সমর্থ বলিষ্ঠ চেহারার পাশে মল্লিকার গোলাপি গোলাপি নরম তুলতুলে ছোটখাটো দেহটিকে প্রায় বিলিতি ডলের মতো দেখতে লাগে। মল্লিকার চোখ টানা টানা, নাক টিকোলো, ঠোঁট পাতলা, শুধু গালটি একটু ভারী। কিন্তু সে ভার যেন আভিজাত্যের ভার। মল্লিকার গড়নে পেটনে চলনে বলনে আমাদের বংশের আভিজাত্য পরিস্ফুট। মল্লিকার মতো এতটা না হলেও আমাদের পিসিরা দিদিরা সকলেই প্রায় সুন্দরী। বহিরাগতরাও, অর্থাৎ বৌদিরাও খারাপ কেউ নয়। কিন্তু ঘেঁটু যেন এই আর্য বংশে এক অনার্য। ছেলেবেলা থেকে মল্লিকার খেলা ছিল খেলাঘর পেতে পুতুল সাজিয়ে ধুলোমাটি থেকে ২০ হাত দূরে খাট চৌকিতে বসে। আর ঘেঁটুর ছিল ধুলোমাটি নিয়েই কারবার। সারা সকাল ঘেঁটু বাড়ির পিছনের ওঁচলা ফেলা পোড়ো জমিটায় ডাঙ্গুলি খেলছে, ঝাঁঝা রোদ্দুরে ৩তলার ছাদে উঠে ঘুড়ি ওড়াচ্ছে, আর বিকেলবেলা রাস্তায় নেমে পাড়ার অকাল কুষ্মাণ্ড ছেলেদের সঙ্গে মার্বেল খেলছে। বকুনি, মার, ঘরে বন্ধ, খেতে না দেওয়া, কোনো শাস্তিতেই ঘেঁটুকে এঁটে উঠতে পারা যেত না। বড় বৌদি হতাশ হয়ে মিষ্টি কথা ধরতেন। বলতেন, অমন ছোট লোকের মতন রাস্তায় খেলে বেড়াস কেন ঘেঁটু? ২ বোনে ঘরে বসে খেলা কর না মা। শুনে ঘেঁটু অবজ্ঞায় ঠোঁট উল্টে বলতো, দিদির সঙ্গে খেলা? দিদি খেলার কি জানে? অপরপক্ষে মল্লিকা ভুরু কুঁচকে বলতো, ঘেঁটির সঙ্গে খেলা? রক্ষে করো। স্কুলে ভর্তি হয়ে স্বেচ্ছাবিহারটা কিছুটা কমেছিল ঘেঁটুর, তবে কি আর একেবারে? ছুটির সময় পুষিয়ে নিত। এদিকে স্কুলেও নিত্য নতুন কমপ্লেন। ঘেঁটু ক্লাসে বসে আলু কাবলি খেয়েছে, ঘেঁটু দিদিমণির মুখের উপর চোপা করেছে, তাছাড়া বই হারিয়ে ফেলা, পড়া তৈরি না করা, দিদিমণি বকলে কানে আঙুল দিয়ে বসে থাকা ইত্যাদি নানাবিধই করেছে ঘেঁটু। মল্লিকা এসে গোলাপি মুখ লাল করে বলতো, আমি ওর সঙ্গে এক স্কুলে পড়ব না, ওর অসভ্যতায় আমার মাথা কাটা যায়। মল্লিকারই মাথা কাটা যাওয়াটা সমর্থিতও হতো প্রত্যেকের কাছে, কিন্তু চট করে ২ বোনকে ২ ঠাঁই করা তো সহজ নয়। স্কুল বদল কম হাঙ্গামার নয়। তাই প্রথম প্রথম ঘেঁটুকেই বদলাবার চেষ্টা চলত, শাস্তি, শাসন, খোসামত, প্রলোভন নানা পথে।
অবশেষে সবাই হার মানল। তবে ততদিনে মল্লিকারও অভিযোগ ফুরল। মল্লিকা পাশ করে বেরিয়ে গেল স্কুলের গণ্ডি পার হয়ে। আর ঘেঁটু প্রত্যেক ক্লাসে 2-3 বছর থেকে থেকে স্কুল ভালো লাগে না বলে ছেড়ে দিয়ে বাড়ি বসে গল্পের বই গেলায় মনোনিবেশ করল। অতএব কেন লোকে দুই বোনের ব্যাখ্যানায় দুরকম সুর ব্যবহার করবে না? ব্যাখ্যাকারদের বাচনভঙ্গির গুণেই ধরা পড়ে কার কেমন রূপগুণ। মল্লিকার প্রত্যেকটি কাজ সুচারু সুস্বাদের। ওর ওই চাঁপার কলির মতো আঙুলে যে ছুঁচের কাজগুলি করে তা সূক্ষ্মতায় কলের কাজকেও হার মানায়। রং, তুলি, কাগজ, পেন্সিল নিয়ে বসে ঘরের দেওয়ালে টাঙানো হরপার্বতী, যুগল মিলন, সিনসিনাটির ছবিগুলো এমন নিপুণভাবে কপি করে যে পাশাপাশি রেখে বোঝা যায় না কোনটা আসল কোনটা নকল। আর ঘেঁটু ছুঁচের একটা ফোঁড়ও জীবনে তুলেছে কিনা সন্দেহ। সূক্ষ্মতার ধার দিয়েও যায় না কোনোদিন। একদিন দিদির ছবি আঁকা নিয়ে ওকে ধিক্কার দেওয়ায় ওর নিজস্ব পদ্ধতিতে অবজ্ঞায় ঠোঁট উল্টে বলল, ওহ, ছবি আঁকা তো ভারী কাজ, বসে বসে গুনে গুনে রাধিকার চোখের ভোমা আঁকা আবার ছবি আঁকা। বলে খপ করে দিদির রং তুলি, কাগজ, পেন্সিল নিয়ে খসখস করে একটা মোষ এঁকে বসল। মোষটায় আর কিছু ছিল না, ছিল শুধু ঘাড় নিচু করে একটা তেড়ে ছুটে যাওয়ার ভঙ্গি। তা ওই ভঙ্গিটা নিয়ে কম ব্যঙ্গ তামাশা চলল না বাড়িতে। কেউ বলল ওইটাই ওর চিন্তাধারার প্রতীক। কেউ বলল ওটা ঘেঁটুর অন্তর্নিহিত সত্তার গঠনভঙ্গি। আবার কেউ বলল ওটা ঘেঁটুর আত্মার ছবি। শুধু বড়দা বললেন, ছবিটা ছিঁড়ে ফেল বাবা, নইলে চোখে পড়লেই মনে হবে জমের বাহন তাড়া করে আসছে। মল্লিকা ওই পেন্সিলটা আরেকবার শুরু করে কেটে নিল আর তুলিটা ফেলে দিল, কারণ দুটো জিনিসই ঘেঁটুর একবারের ব্যবহারে একেবারে ভোঁতা হয়ে গেছে। চেঁচামেচি, বকাবকি কি রাগ প্রকাশ করবার মেয়ে মল্লিকা নয়। ওর যা কিছু বিরক্তি প্রকাশ সবই ভুরুর সামান্যতম ভঙ্গিমায়। সেই ভঙ্গিমাটুকু করে মসৃণ মৃদু গলায় বোনকে বলল, তুমি আর আমার ঘরে ঢুকো না। শোবার ঘর নয়, পড়ার একটা আলাদা ঘর পেয়েছে মল্লিকা, কারণ কলেজে পড়ছে এমন মেয়ে বাড়িতেই প্রথম। সম্ভ্রম আর সমীহের দৃষ্টিতে দেখে সবাই। ছোট্ট ঘর, কিন্তু ছিমছাম সুন্দর। নিজের রুচি পছন্দে সাজিয়েছে মল্লিকা, বেশিরভাগ সময় সেখানেই থাকে। দিদির নিষেধে ঘেঁটু ওর অনার্য গলায় জবাব দিয়ে উঠল, কে ঢুকতে চায় তোর প্যাঁচার কোটরে? ছবি আঁকা কাকে বলে তাই দেখিয়ে দিলাম তোকে। এই ধরনের কথা ঘেঁটু সবার সঙ্গেই বলে। আমাদের মানে গুরুজনদের সামনেও এমন কিছু আর্যকণ্ঠ বার করে না। তবু অস্বীকার করব না, মেয়েটা আমাকে ভালোবাসে। হ্যাঁ, ভালোবাসে, তার বেশি নয়। ওই ভক্তিমান্য করা ওর কুষ্ঠিতে লেখা নেই। আমাকে ঘেঁটু একটু পদমর্যাদা দেয় বলেই বড় বৌদি মাঝে মাঝে এসে আমাকেই আক্রমণ করেন। মেয়েটা তাহলে এইভাবে উচ্ছন্নে যাবে? কেউ আর তোমরা শোধরাতে পারবে না? এত বই লেখো, আর একটা বেয়ারা মেয়েকে কাকা হয়ে একটু শায়েস্তা করতে পারো না? বই লেখার সঙ্গে বেয়ারা মেয়ে শাসন করার কি সম্পর্ক আছে অবশ্যই জানি না, তবে বই লেখার কথাটা বড় বৌদি যখন তখনই তোলেন। আমি হেসে বলি, বই লিখি, কতগুলো মিথ্যে মানুষের মিথ্যে কাহিনী লিখি, কিন্তু বিধাতার সত্যি লেখাকে নতুন ছাঁচে ঢেলে লিখতে পারি এমন কলম আমার হাতে নেই বৌদি। বৌদি রেগে বলেন, তোমার তো খালি পেঁচালো কথা, আর তোমার দাদা দুটি হয়েছেন কাদের সাপ, বড় মেজ দুটিই সমান, তাসে বসলে আর জ্ঞান থাকে না। এসব কথা বলি বা কখন? এই যে এত বড় মেয়ে সারাক্ষণ পাড়াশুদ্ধ ছেলের সঙ্গে হৈ হৈ করছে, ক্যারাম পিটতে যাচ্ছে, দেখ না দেখ ঘুড়ি ওড়াচ্ছে, আর নয়তো পাড়া ঝিটিয়ে রাজ্যের গল্পের বই এনে গিলছে। এ মেয়ের হবে কি? তার উপর ওই তো রূপের অবতার। ওর বিয়ে হবে? বিয়ে ঘেঁটুর হবে কি না, অর্থাৎ হওয়া সম্ভব কিনা, এ বিষয়ে আমার নিজেরই ঘোরতর সন্দেহ ছিল। তবু বৌদিকে আপাতত সান্ত্বনা দিই, আরে বাবা, তোমরাই তো বলো বিয়ে ভবিতব্যের ব্যাপার। সেটা মানুষের,
চিড়িয়াখানার জানোয়ারের নয় বলে রাগ করে চলে যান বৌদি। খানিক পরে ওকে ধরে ফেলি। এই চিড়িয়াখানার জানোয়ার, কোথায় যাচ্ছিস রে? ঘেঁটু আমার হাত ছাড়াবার চেষ্টা করতে করতে বলে, তবলা শিখতে। চোখ কপালে ওঠে আমার। তবলা শিখতে যাচ্ছিস? সত্যি কি বদ্ধ পাগল তুই? ঘেঁটু সতেজে বলে, কেন, পাগল ছাড়া আর কেউ তবলা বাজায় না? মেয়ে মানুষ বাজাবে তা বলে? তবে মেয়ে মানুষে কি করবে শুনি? শুধু দিদির মতন পিড়িং পিড়িং করে বেড়াল কান্না কাঁদবে? জানতাম না, তবে বুঝলাম মল্লিকা কোন তারের বাজনা ধরেছে। বললাম, সে যা করে ঘরে বসে করে, তোর মতন তো এমন পাড়া বেড়াতে বেরোয় না। যাচ্ছিস কাদের বাড়ি? পিন্টুদের বাড়ি। সত্যি বলতে কি, শুনে আমারও বৌদির মতন ভাবনা ধরে গেল। বকে বললাম, পিন্টুদের বাড়ি? ওই বখা ছেলেটার বাড়ি যাবার কি দরকার পড়েছে তোর? বখা আবার কি? কি বখামি করেছে তোমার সঙ্গে? আমার সঙ্গে আবার কি বখামি করবে? রাত দিন তো রকে বসে আড্ডা দিচ্ছে আর সিগারেট ওড়াচ্ছে। ঘেঁটু হিহি করে হেসে উঠল। সিগারেট? চালুনি বলে ছুঁচ। সিগারেট তোমরা কেনা ওড়াও? সিগারেট ধরে ধরে তো আঙুলে কড়া। রেগে উঠে বলি, আমাদের বয়স আর ওর বয়স? ঘেঁটু হাসি থামিয়ে বলে, তার মানে তো তোমরা বেশি বখা। ও মুখ্য অবোধ ছেলে মানুষ না বুঝে যা করছে, তোমরা বিদ্বান বুদ্ধিমান বুড়োধারী হয়ে তাই করছো। এরকম মুখোমুখি আক্রমণে চটে না উঠে কোন মহাপুরুষ থাকতে পারে? চটে মোটে বললাম, তবলা শিখতে যাওয়া তোমার চলবে না। বেশ, যাব না বলে ঘেঁটু টুলের উপর রাখা আমার নতুন সুটকেসটার উপর চেপে বসল। তর্কও করল না, অবাধ্যতাও করল না। এতে অসুবিধে আছে, কারণ এই পরিস্থিতিতে ভালো ভালো উপদেশগুলো কাজে লাগানো যায় না, অথচ সেগুলো কাজে লাগানো দরকার। তাই একটু নরম সুরে বলি, কখনো শুনেছিস ভদ্রলোকের মেয়ে তবলায় চাঁটি দেয়? এবার ঝংকার দিল ঘেঁটু। বললাম তো যাব না, আবারও প্রসঙ্গ কেন? আজ যাবি না, আবার কাল যাবি তো? ঘেঁটু পা দোলাতে দোলাতে বলল, ঠিক আছে, কোনোদিনই যাব না। ঘেঁটুর অভিমান, এ একটা অভূতপূর্ব ব্যাপার। বুকটা কেমন কেমন করল। আরও নরম সুরে বললাম, রাগ করছিস কেন? রাগ? মোটেই না, রাগ করতে যাব কেন? ওই যে বারণ করলাম বলে। ওহ, ওই তবলা? দূর, বারণ করলেই কি শুনতাম? ও আমার তেমন ভালোও লাগে না। নেহাত কি করি তাই। কেন? কি করি কেন রে? আর সব মেয়েরা কি করে? তোর দিদি কি করে? ওরা বিদুষী, পরীক্ষার পড়া তৈরি করে। আগ্রহ ভরে বলি, বেশ তো, তুইও কর না তাই। প্রাইভেটে পড়ে দে না পরীক্ষাটা। পড়বি তো বল, আমি ব্যবস্থা করতে রাজি আছি। দুহাত কপালে তুলে বলল, রক্ষে মধুসূদন। তবে এইরকম গেছো বাঁদর হয়েই থাকবি? তোর মা বলেছে তোর বিয়ে হবে না। হঠাৎ ঘেঁটু ওর ওই অনার্য মুখে একটু আর্য হাসি হাসল। হেসে বলল, দেখো হয় কিনা। এবার আমার প্রমাদ গণবার পালা। এ হাসি কিসের ইঙ্গিত বহন করছে? কোথাও কোনো ধরিবার ছেলে বোকা মেয়েটাকে নিয়ে খেলাচ্ছে না তো? বিয়ের লোভ দেখিয়ে ভুলিয়ে। চেপে ধরলাম ওর বিনুনিটা। বললাম, উঠে পালালে চলবে না। এ কথার মানে কি তাই বল। মানে আবার কি? তোর মতনই রক্ষেকালীকে কে বিয়ে করতে যাবে শুনি? বললাম তো, দেখতেই পাবে। নাম বলবি না? আচ্ছা বাবা, আচ্ছা, একদিন ধরে নিয়ে আসব। তুমি কিন্তু বাড়িময় রাষ্ট্র করে বেড়াতে পারবে না। ওর বড় লজ্জা। পা দোলাতে লাগলো ঘেঁটু। সত্যি চিন্তায় পড়লাম। এ আবার কি অঘটন?
মল্লিকা থাকতে প্রেমে পড়তে গেল ঘেটু? অবশ্য মল্লিকা সম্পর্কেও আমার ধারণা ভুল হয়েছে। প্রেমে পড়ার মতো গর্হিত কাজ মল্লিকা করবে না। মল্লিকা সভ্য, মল্লিকা ভদ্র, মল্লিকা অভিজাত। মল্লিকা জানে ও বিয়ে পাশ করে বেরোবার সঙ্গে সঙ্গেই বাজার সেরা দামি পাত্র খুঁজে আনা হবে ওর জন্যে। কোণে দেখা, পাকা দেখা, দেনা পাওনা, তত্ত্ব তাবাস, গায়ে হলুদ, গাঁটছড়া ইত্যাদির মাধ্যমে ওর বিয়েটা আসবে একেবারে প্রপার চ্যানেলে। মল্লিকা গলায় জুঁইয়ের গড়ে পড়ে নাপিতের নির্দেশ অনুযায়ী বোঝা চোখ খুলে শুভক্ষণে শুভ লগ্নে শুভদৃষ্টি করবে। তারপর এই এতদিন ধরে তুলে রাখা অটুট কুমারী হৃদয়খানি তুলে দেবে ন্যায্য দাবিদারের হাতে। বিয়ের আগে যে হৃদয় ভাঙিয়ে বসবে এমন অধৈর্য মল্লিকা নয়, এমন হ্যাংলাও নয়। এসব পরে বুঝলাম মল্লিকাকে লক্ষ্য করে। দেখলাম মল্লিকার সেই ছোট্ট ঘরে সপ্তাহে 3 দিন করে দুটো দুটো মাস্টার আসে, একটা পড়ার, একটা গানের। ইয়াং ম্যান, দেখতেও নেহাত মন্দ নয়। কিন্তু ভুলেও মল্লিকা কোনোদিন ওদের দিকে চোখ তুলে তাকায় না। নিটোল গাম্ভীর্যে বসে বসে শিক্ষা গ্রহণ করে। প্রশ্ন থাকলে মসৃণ মৃদু কণ্ঠে 2-1টি প্রশ্ন করে। সামনের চোখ জোড়া যে ওরই ওই গোলাপি মুখটার দিকে হাঁ করে তাকিয়ে আছে, সেটা বুঝতে পেরেছে কি পারেনি বোঝাও যায় না। বাস্তবিকই মল্লিকা সম্ভ্রমের যোগ্য, সমীহের যোগ্য, প্রশংসার যোগ্য। মল্লিকাকে বুঝতে পারি, কিন্তু ঘেটু, ওকে বোঝা যে প্রায় দুঃসাধ্য হচ্ছে। ওর মধ্যে মেয়ের তো কোথায় যে একটা ছেলের প্রেমে পড়বে? তাছাড়া ওর দিকে চোখ তুলে তাকাবে এমন অভাগাই বা কে আছে জগতে? না, নিশ্চয়ই ওর ওই ঘুড়ি ওড়ানো কি তবলা পেটানোর আড্ডার কোনো বদ ছেলে। কি করে এখন রক্ষা করা যায় মেয়েটাকে? আবার একদিন গ্রেপ্তার করলাম। বললাম, কই, তুই যে বলেছিলি একটা বাঁদর না উল্লুক কাকে যেন ধরে এনে দেখাবি, কই আনলি না? ঘেঁটু ঈষৎ মলিনভাবে বলল, না, ওর অসুখ করেছে। অসুখ? কি অসুখ? কি জানি, বলে তো জ্বর হয়। না, মহা ফ্যাসাদ বাঁধালো তো মেয়েটা। কোথায় যাচ্ছে, কি করছে, কি জানে বাবা। বললাম, তোর মাকে বলেছিস? মাকে? মাকে আবার কি বলবো? এইসব কথা, ওই ছেলেটার কথা। ঘেঁটু মলিনতা ত্যাগ করে সহসা উদ্দীপ্ত হয়ে উঠে বলে, আহা হা হা, এইমাত্র একেবারে নন্দনকানন থেকে খসে পড়লেন। জগতের কিচ্ছুটি জানেন না। বললে তোমার বৌদিটি যে আমায় কড়া পাকের সন্দেশ খাওয়াবেন। গম্ভীর হয়ে বললাম, কিন্তু লুকোচুরিটা ভালো নয় ঘেঁটু, আর তোর তো এ স্বভাবও নয়। ঘেঁটু ফের মলিন হল। বলল, এ স্বভাব হয়েছে কি আর সাধে? হয়েছে ওর হাতে পায়ে পড়ায়। বলে, বাড়ির লোক টের পেলে আর আসতে দেবে না তোমায়। বলেছে অসুখ সারলে আমাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করবে। যতদূর নয় ততদূর চমৎকৃত হই। চট করে মুখে কথা জোগায় না। তারপর হতাশ কণ্ঠে বলি, পালিয়ে গিয়ে বিয়ে করবি? ছি ছি ঘেটু, আমাদের ঘরের মেয়ে হয়ে এই জঘন্য কথাটা তুই বলতে পারলি? ঘেটু অনমিত কণ্ঠে বলে, তা কি করব? না পালালে তোমরা দেবে ওর সঙ্গে বিয়ে? মান খাটো হবে না তোমাদের? গম্ভীর হয়ে বলি, তার মানে আমাদের মান খাটো হয় এমন ছেলের সঙ্গে তুমি মিশছ? তোমাদের কিসে না মান খাটো হয়? আমার বদলে দিদির মতন আর একটা মোমের পুতুল জন্মালেই তোমাদের ভালো হতো। আর একবার চমকাবার পালা আমার। ধারণা ছিল দিদির প্রতি ওর কিছুটা ঈর্ষা আছে, অন্তত থাকাই স্বাভাবিক। তা নয়, অবজ্ঞা। মল্লিকাকে কি ও নিজের থেকে নিকৃষ্ট মনে করে নাকি? হাসব না কাঁদব? কিন্তু না, এখন কর্তব্য রয়েছে, লক্ষ্য থেকে সরে গেলে চলবে না। বললাম, কি তার নাম, কি বা ঠিকানা বল আমায়।
বলবো বাবা, বলবো। বলি তো তোমাকেই বলবো। কিন্তু এখন ছাড়ো, ডাক্তারখানা থেকে ওষুধ নিয়ে যেতে হবে। ডাক্তারখানা থেকে ওষুধ? তুই যাবি? যাব না তো আনবে কে? ওর কটা চাকর আছে শুনি? বলেই ঠিকরে বেরিয়ে গেল ঘেঁটু, আমাকে প্রস্তুত হতে না দিয়ে। পরে মনে হলো ঘেঁটুকে অনুসরণ করা উচিত ছিল আমার, দেখা উচিত ছিল কি করে বেড়াচ্ছে ও। কিন্তু ততক্ষণে চলেই গেছে। ভগবানই জানেন কিভাবে কখন ঘেঁটু আমাদের এই উঁচু বংশের মুখে কালি মাখাবে। মল্লিকার ঔজ্জ্বল্যে কি সে কালি ঢাকা পড়বে? ঢাকা পড়ত কিনা কে জানে, তবে সহসা মল্লিকার ঔজ্জ্বল্যে আমাদের বাড়ির সব কিছুই জমজমাট হয়ে উঠল। মল্লিকা সম্পর্কে খুবই একটা আশা ছিল আমাদের সত্যি, কিন্তু এ যেন আশারও অতীত। মেজ বৌদির যে ইঞ্জিনিয়ার মামাতো ভাইপো বিলেতে না আমেরিকায় কোথায় যেন ভয়ঙ্কর মোটা মাইনের কি যেন চাকরি করছিল, সে 3 মাসের ছুটি নিয়ে বিয়ে করতে এসে পাত্রী হিসেবে প্রার্থনা করেছে মল্লিকাকে। বিয়ে করেই একেবারে নবপরিণীতাকে নিয়ে চলে যাবে সাগর ডিঙিয়ে। সত্যি বাড়িশুদ্ধ সবাই আহ্লাদে দিশেহারা হয়ে যাচ্ছি। কলেজে পড়ছে এমন মেয়ে আমাদের বাড়িতেই প্রথম, কিন্তু সাগর ডিঙিয়ে শ্বশুর বাড়ি, এমন দুর্লভ মেয়ে যে আমাদের 3 কুলেই প্রথম। এমন দুর্লভ বিয়ের প্রস্তুতি বড় সোজা নয়। জামাইয়ের মহিমার উপযুক্ত আয়োজন করতে গিয়ে বারে বারেই অবস্থার সীমা লঙ্ঘিত হয়ে যায়। বড়দা হয়তো খরচ নিয়ে একটু খুঁতখুত করেন, কিন্তু মেজদার আর মহিলাদের প্রবল যুক্তির স্রোতে সমুদ্রের তৃণখণ্ডের মতো ভেসে যান তিনি। মেজদি বড় লোকের গিন্নি। তিনি সদর্পে বলেন, টাকা না থাকে আমি ধার দিচ্ছি, তা বলে তো যেমন তেমন গেরস্থ জামাইয়ের মতন করলে চলবে না। মল্লিকার জন্মাবধি শুনে এসেছি ওর বিয়ের 1 পয়সাও লাগবে না, ওকে অমনি নিয়ে যাবে। কিন্তু দেখা গেল 4টে মেয়ে পারের কড়ি মল্লিকার জন্য লাগল। বড়দা বলেন, আমার গলায় যে আরেকটি রক্ষেকালী ঝুলছেন, ভাবনা তো তাকে নিয়েই। মেজদির ব্যঙ্গ হাসিতে ভেসে যায় সে কথা। মেজদি রাধা নাচা ও 7 মণ তেল পোড়ার উপমাটা দেয়, হেসে গড়িয়ে পড়ে। মার্কেটিং ছাড়া বাড়িতে আর দ্বিতীয় কথা শুনতে পাই না। অনবরত ওই লীলা চলছে, সপরিবারেই চলছে। মেজ বৌদি কখনো পরের ব্যাপারে থাকেন না, কিন্তু এবারে তিনিও ইন্টারেস্টেড। তিনি কাকে কাকে যেন চিঠি লেখালেখি করে বেনারস থেকে মেয়ের বেনারসি আনিয়েছেন, কাশ্মীর থেকে জামাইয়ের স্যুটের কাপড়। এইসব দহরম মহরমে ঘেঁটুর কথা আমরা ভুলেই গিয়েছিলাম। ও যে কখন বাড়ি থাকে কখন থাকে না, কখন খায় না, কেউ গ্রাহ্যই করিনি। হঠাৎ ঘেঁটু একদিন পাদপ্রদীপের সামনে এসে দাঁড়াল। বিয়ের আগের দিন বাড়িতে তুমুল গোলমাল উঠল। মেজ বৌদির পার্স থেকে নাকি শখানেক টাকা পাওয়া যাচ্ছে না। টাকাটা অবশ্য বড়দার, তবে মেজ বৌদি মার্কেট থেকে ফিরে এসে নিজের ঘরের টেবিলে রেখেছিলেন। রসাতল তলাতল শুরু হয়ে গেল। মেয়ের বিয়েতে 22-25 হাজার টাকা খরচ হচ্ছে বলে যে 100 টাকাটাকে যাকগে যাক বলে উড়িয়ে দেওয়া হবে তা তো আর নয়। সম্ভব অসম্ভব সমস্ত জায়গায় খোঁজাখুঁজির শেষে আটকানো হলো চাকর বাকরদের। জেরার চোটে তাদের বাবার নাম ভুলিয়ে দিতে বসলেন মেজদা। ঠিক এমন সময় লম্বা লম্বা পা ফেলে কোথা থেকে যেন ঘেঁটুর আবির্ভাব। মুখটা শুকনো, চোখের কোল বসা, স্বভাবরুক্ষ চুলগুলো আরও রুক্ষ। কুশ্রী ঘেঁটুকে যেন কুৎসিতের অবতার মনে হচ্ছে। ওর দিকে আমরা কেউ গ্রাহ্য করে তাকাইনি। ওর সঙ্গে বাড়ির কোন সম্পর্কটাই বা আছে? কোনোদিনই আমরা ওর দিকে দৃকপাত করি না, ও আমাদের দিকে দৃকপাত করে না। কিন্তু আজ দেখি ও নিজেই আমাদের ঘটনার মধ্যে এসে দাঁড়াল। বলল, কি হচ্ছে এখানে? বড় বৌদি তীব্রস্বরে বলে উঠলেন, এই যে শ্মশানকালীর মতন এসে দাঁড়ালেন মেয়ে, ছিলি কোথায় এতক্ষণ? শ্মশানে, বলে আমার দিকে মুখ ফিরিয়ে প্রশ্ন করল ঘেঁটু। কই, কি হয়েছে বললে না? কি হয়েছে সব বললাম।
ঘেটু ওর স্বভাব বহির্ভূত শান্ত কণ্ঠে বলল, কত টাকা? 100, পুরো 100 টাকা মেজ বৌদির। ঘেটু তেমনই শান্তভাবে বলল, ওদের উৎখাত করতে হবে না। মেজ কাকিমার টেবিল থেকে টাকা আমি নিয়েছি। ঘরে যেন বাজ পড়ল। তুই নিয়েছিস টাকা? তুই তুই নিয়েছিস? আর এতক্ষণ আমরা... বড় বৌদি প্রখর গলায় চেঁচিয়ে ওঠেন, কি জন্যে নিয়েছিস এত টাকা? বলবো না। বৌদি ক্ষেপে ওঠেন, বলবি না? বলবি না? যত কিছু বলি না তত বাড়িয়ে চলেছিস। পাজি ছোটলোক মেয়ে, শেষ পর্যন্ত চোর হলি। হঠাৎ মল্লিকার ভঙ্গিতে ভুরু কোঁচকাল ঘেটু। বলল, ও টাকা তো বাবার। মেজ কাকা বলে ওঠেন, বাবা, চমৎকার আর্গুমেন্ট। বাবার টাকা বলে না বলে নিয়ে নেবে তুমি? ঘেটু মেজ কাকাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বর্দার দিকে তাকিয়ে বলল, আমি যদি তোমার ভালো মেয়ে হতাম বাবা, তাহলে তো বিয়ে দিতে খরচা হতো। মনে করো ওটা সেই হিসেবেই গেছে। আর একবার ঘরে বাজ পড়ল। বাপের মুখের উপর কথা! ছি ছি, এত নির্লজ্জতা! কি কটু, কি অরুচিকর! বড় বৌদি প্রায় নেচে উঠে বললেন, মনে অমনি করলেই হলো, দে বলছি টাকা। নেই, খরচ হয়ে গেছে। খরচ হয়ে গেছে? অত টাকা খরচ হয়ে গেছে? কি করেছিস এত টাকা? বলেছি তো, বলবো না। মেজদা সব্যঙ্গে বলেন, বেশ, বলার অসুবিধে হয় বলো না, কিন্তু নেবার সময় অনুগ্রহ করে বললেই হতো। এতগুলো লোক তাহলে চোর বনত না। ঘেটু সহসা ওর ওই শুকনো কাঠ বার করা মুখে একটু অন্যায্য হাসি হাসল। তারপর বলল, ভেবেছিলাম সমুদ্রের 1 ঘটি জল কমল কি রইল টের পাওয়া যাবে না। 20-25 হাজার টাকা খরচ করছো তোমরা মোমের পুতুলের গ্লাস কেসের জন্যে, সেখানে 100টা টাকা। লম্বা লম্বা পা ফেলে ঘরে ঢুকে গেল ঘেটু। আর এ ঘরে বইতে লাগলো ধিক্কারের ঝড়। উফ, কি হিংসে, কি হিংসে! দিদির ভালো বিয়ে হচ্ছে, দিদির বিয়েতে ঘটা হচ্ছে, তাই হিংসেই একেবারে কাণ্ডজ্ঞান হারিয়ে বসেছে। কিন্তু অতগুলো টাকা নিয়ে করল কি ঘেটু? সর্ববাদী মতে সাব্যস্ত হল নিশ্চয়ই লুকিয়ে কোনো শাড়ি কি গহনা কিনেছে। বড় বৌদি তীব্র ক্ষোভে বললেন, ভেবেছিলাম মল্লির পাওয়া শাড়ি গয়না থেকে ওকেও কিছু দেব, কিচ্ছু দেব না। ছি 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 ছি, লজ্জায় আমার গলায় দড়ি দিতে ইচ্ছে করছে গো। চাকরগুলোর সামনে কি মুখেট! এতক্ষণে মল্লিকা একটা কথা বলল মৃদু মসৃণ গলায়, অথচ এমন ভাব দেখায় যেন জগতের কোনো কিছুতেই ওর লোভ নেই। কিন্তু লোভ আছে কথা সবাই মেনে নিলেও আমি তা পারছি না। স্পষ্ট করে স্বীকার করে ওকে সমর্থন করবার সাহস না থাক, অস্বীকারও তো করতে পারি না। নিপুণ বিধাতার হাতের নিখুঁত সৃষ্টি আমার ওই বড় ভাইজিটির চাইতে আনাড়ি বিধাতার হাতে গড়া এই বিটকেল ছোটটাকেই আমি বেশি ভালোবাসি। তাই এখানের ঝড় মিটলে ওর কাছেই গিয়ে পড়লাম। বললাম, আমি তোকে বকতে আসিনি, শুধু জিজ্ঞেস করছি টাকাটা কি কেউ তোকে ভোগা দিয়ে নিয়ে নিয়েছে? ও আমার দিকে ওর কোটরগত চোখ দুটো তুলে বলল, না। একটু চুপ করে থেকে বললাম, সেই ছেলেটার অসুখে খরচ করেছিস বুঝি? চোখটা নামিয়ে জানলার দিকে মুখ ফেরালো ঘেটু। ফিরিয়ে থেকেই খুব শান্ত গলায় বলল, না। তখন আর পেলাম কই, আজই তো শুধু পোড়াবার কাঠ আরও কি কি দরকারের জন্য দিতে হলো ওর বন্ধুদের হাতে। 10টা টাকা শুধু ফুল টুল। লাগলো জীবনে অনেক শোকাবহ ঘটনার সম্মুখীন হতে হয়েছে,
অহংকার ছিল, আমার চোখ কখনো লজ্জায় পড়ে না। অহংকারটা চূর্ণ হলো। কষ্টে বললাম, আগে কেন আমায় বলিসনি ঘেটু? ঘেটু বোধ করি একটু চমকালো, চমকে মুখ ফিরিয়ে বলল, বলবো ভেবেছিলাম, তোমরা তখন বিয়ের কথা নিয়ে ব্যস্ত, একবারও একলা পাই না তোমায়। এই টাকাটাও যদি আগে পেতাম, পেলে হয়তো ওকে বাঁচাতে পারতাম। টাকায় পরমায়ু কেনা যায় না, এই তত্ত্ব কথাটা ওর মুখের দিকে তাকিয়ে বলতে পারলাম না। নিজের লজ্জা সামলাতে মাথাটা নিচু করে রইলাম। ঘেটু একটু চুপ করে থেকে হঠাৎ বোধ করে একটু হেসেই বলে উঠল, যাকে ছোটকা, মন খারাপ করো না, বরং ভালোই হলো। বাঁচলে। একটা লন্ড্রির দোকানের ছেলেকে বিয়ে করে তোমাদের উঁচু মাথাটা হেঁট করতাম বই তো নয়। ওর ওই অনাসৃষ্টি হাসি আঁকা মুখটার দিকে তাকিয়ে মনে হলো, এতদিন যাকে আনাড়ি ভেবে এসেছি, সে কি সত্যিই তাই? বিধাতা ঘেটুর বাহ্যিক রূপটা যেমনভাবেই গড়ে থাকুন না কেন, তার হৃদয়টা কিন্তু খুব যত্ন নিয়ে গড়েছিলেন। তাই তো খুব অল্প সময়ের জন্য হলেও ঘেটু আর ওই লন্ড্রির ছেলেটার নিঃস্বার্থ নির্লোভ প্রেম আমাদের মনে ভীষণ রকম একটা দাগ কেটে দিয়ে গেল। কেমন লাগলো আপনার আজকের গল্পটা? যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটা লাইক করবেন, প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন। আর অনেকখানি ভালোবাসা নিয়ে অপেক্ষা করবেন আমার পরের গল্পের জন্য। খুব ভালো থাকবেন।